আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 205তম ক্লাস, নতুনদের জন্য রোগীলিপিকরণ সহজ 8ম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 205তম ক্লাস, নতুনদের জন্য রোগীলিপিকরণ 8ম ক্লাস। অডিয়েন্স, এই মুহূর্তে যারা লাইভে আছেন একটু লিখে জানান, গতকাল আমরা রোগীলিপিকরণ সহজ 204তম ক্লাসে কি আলোচনা করছিলাম। 204 নম্বর ক্লাসে আমরা কি আলোচনা করছিলাম আর আজকে আমাদের কি আলোচনা করার কথা, একটু দ্রুত লিখে জানান। গতকাল আমরা কি আলোচনা করছিলাম আর আজকে কি আলোচনা করার কথা, একটু লিখে জানান। গতকাল আমরা কি নিয়ে আলোচনা করছিলাম গতকাল, আর আজকে কি নিয়ে আলোচনা করার কথা, একটু দ্রুত লিখে জানান। একের ভিতর 3 in 1, একের ভিতর উৎপত্তির কারণ। আলহামদুলিল্লাহ ভালো আছি। উৎপত্তির কারণ, উৎপত্তির কারণ। অডিয়েন্স, উৎপত্তির কারণের যে পয়েন্টগুলি আপনারা এক একজনে এক একটা উৎপত্তির মেন পয়েন্টগুলি এক একজনে এক একটা নাম লিখেন। কেউ একটা দুইটা করে লিখেন, আমাদের সবার চোখে আসুক, যাতে করে আমরা আজকে কাজটি ভালোভাবে করতে পারি। উৎপত্তির কারণের সবগুলি কারণের ব্যঙ্গ নামটি কি? উৎপত্তির কারণের ব্যঙ্গ নামটি কি? উৎপত্তির কারণের ব্যঙ্গ নামটি কি? উৎপত্তির কারণের ব্যঙ্গ নামটি কি? একটু দ্রুত লিখেন। উৎপত্তির কারণ দিয়ে 3টে কাজ করা যায়। রোগের উৎপত্তির কারণ, রোগের হ্রাস ও বৃদ্ধি, 3টে কাজ করা যায়। নেশাখোর, বাদাইম্মা জামাই। চমৎকার ডাক্তার সামিউল আতিক। নেশাখোর, বাদাইম্মা জামাই। আর কেহ? নেশাখোর, বাদাইম্মা জামাই। হ্যাঁ, সবাই লিখেন। ওয়ালাইকুম সালাম। নেশাখোর, বাদাইম্মা জামাই। ওকে অডিয়েন্স, তাহলে আমরা আরেকবার এই 24টি পর্ব, উৎপত্তির কারণে 24টি পর্ব একবার চোখটা ভুলে আসি। 1 নম্বরে অবস্থান, 2 নম্বরে আবহাওয়া, 3 নম্বরে কাজ, 4 নম্বরে আঘাত, 5 নম্বরে গোসল। অবস্থান, আবহাওয়া, কাজ, আঘাত, গোসল। গোসলের পরে খাবার ও পানীয়, নেশা, অনিয়ম, ঘাম, প্রস্রাব, মল, এই 11টি। যারা একটু পুরাতন আছেন
এই 11টি একটু লিখে দেন। অবস্থান, আবহাওয়া, কাজ, আঘাত, গোসল, খাবার ও পানীয়, নেশা, অনিয়ম, ঘাম, প্রস্রাব, পায়খানা। 11টি। অডিয়েন্স একটু লিখে দেন, এই 11টি একটু লিখে দেন, তাহলে আমাদের কাজ করতে সহজ হবে। অডিয়েন্স এই 11টি একটু লিখে দেন, তাহলে আমাদের কাজ করতে সহজ হবে। অবস্থান, আবহাওয়া, কাজ, আঘাত, গোসল, খাবার ও পানীয়, নেশা, অনিয়ম, ঘাম, প্রস্রাব, পায়খানা। একটু লিখে দেন, সবাই লিখে দেন, যাতে করে যারা নতুন তারা যেন লিখতে পারে। অবস্থান, আবহাওয়া, কাজ, আঘাত, গোসল, খাবার ও পানীয়, নেশা, অনিয়ম, ঘাম, প্রস্রাব, মল। 11টি। একটু এই 11টি লিখে দেন, সবাই লিখুন। অবস্থান, আবহাওয়া, কাজ, আঘাত, গোসল, খাবার ও পানীয়, নেশা, অনিয়ম, ঘাম, প্রস্রাব, মল। অডিয়েন্স এই 11টি লিখে দেন, 11টি লিখে দেন, সবাই লিখুন। বারো নাম্বার কি হবে একটু লিখেন তো। 12 নাম্বার কি? 12 নাম্বারে কি? 12 নাম্বারে ঋতুস্রাব, 13তে সঙ্গম, 14তে গর্ভাবস্থা, 15তে গর্ভপাত। মলের পরে ঋতুস্রাব, সঙ্গম, গর্ভাবস্থা, গর্ভপাত। 12 নম্বরে ঋতুস্রাব, 13তে সঙ্গম, 14তে গর্ভাবস্থা, 15তে গর্ভপাত। 16 নম্বরে ঘুম, 17তে রোগ চাপা, 18তে ভয়, 19-এ অতিরিক্ত ঔষধের কুফল, 20-এ অপারেশনের ফল, 21-এ বাহ্য শক্তির প্রভাব, 22-এ মায়াজম, 23-এ জীবাণু, 24-এ চুল কাটা, শেভ করা, চুলে কলপ করা, মেহেদি দেওয়া, মোট 25টি। অডিয়েন্স আমরা গতকাল 3টি ধাপ আলোচনা করছিলাম। অবস্থান, আবহাওয়া, কাজ। অবস্থান থেকে এই মুহূর্তে যারা লাইভে আছেন কয়েকটি অবস্থান লিখে দেন। গতকাল যারা লাইভে ছিলেন অবস্থান সম্পর্কে যে আলোচনা হয়েছে সেখান থেকে কয়েকটি লিখে দেন। অবস্থান 1 নাম্বার, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে, দীর্ঘ সময় হাঁটলে, দীর্ঘ সময় বসে থাকলে,
দীর্ঘ সময় পা গুটিয়ে বসে থাকলে, কুজু হয়ে কাজ করলে, দীর্ঘ সময় শুয়ে থাকলে, দীর্ঘ সময় মেঝেতে শুয়ে থাকলে। যাদের জানা আছে একটু লিখে জানান। গতকাল যারা লাইভে ছিলেন অবস্থান দিয়ে কয়েকটি লিখে জানান। এর বাহিরে যদি ঔষধ আছে, অবস্থানের উপরে আরো যদি কিছু দিতে পারেন, সেটা পরবর্তী বইতে সংযোগ করার চেষ্টা করব। দুই নম্বরে আবহাওয়া। দুই নম্বরে আবহাওয়া, জড়ো আবহাওয়া, মেঘলা আবহাওয়া, আর্দ্র আবহাওয়া, শুষ্ক উষ্ণ আবহাওয়া, স্যাঁতসেঁতে আবহাওয়া। অডিয়েন্স, জড়ো আবহাওয়া, মেঘলা আবহাওয়া, আর্দ্র আবহাওয়া, শুষ্ক উষ্ণ আবহাওয়া, স্যাঁতসেঁতে আবহাওয়া। এর বাহিরে আপনাদের কিছু জানা থাকলে পাঠিয়ে দিবেন। 3 নম্বরে কাজ। 3 নম্বরে কাজ। কাজ সম্পর্কে আপনাদের যতটুকু জানা আছে লিখে পাঠান। কাজ সম্পর্কে, কাজ। দীর্ঘ সময় পানি কিংবা ঠান্ডা পানিতে কাজ করলে, নদীর পাড়ে কাজ করলে, ভেজা স্থানে কাজ করলে, দীর্ঘ সময় রোদ্রে কাজ করলে, দীর্ঘ সময় রোদ্রে কাজ করলে, ধুলাবালিতে কাজ করলে, এসি নন এসিতে কাজ করলে, দীর্ঘ সময় এসি নন এসিতে কাজ করলে, অতিরিক্ত ভারী বস্তু উঠানামা করলে বা ভারী বস্তু নিয়ে কাজ করলে, দীর্ঘদিন খালি পেটে কাজ করলে, দীর্ঘদিন ভরা পেটে কাজ করলে, পরিশ্রম অনুযায়ী খাবার গ্রহণ না করলে, পরিশ্রম অনুযায়ী খাবার গ্রহণ না করে কাজ করা। একটু বসতে বাকি বলে আসতেছে। অডিয়েন্স, কাজ সম্পর্কে কয়েকটি কথা আপনারা লিখুন। নদীর পাড়ে ধোপা কাজ করে, নদীর ধারে ধোপা কাজ করে, ধোপা পানিতে ধোপা কাজ করে। স্যাঁতসেঁতে জায়গায় কাজ করা বলতে আপনারা দেখতে পাবেন হোটেলগুলিতে রান্না করে সারাক্ষণ ভিজে থেকে থাকে। সেখানে যারা কাজ করে তারা আক্রান্ত হলে তাদের ওষুধ আমাদের কাছে রয়েছে। দীর্ঘ সময় পানি কিংবা ঠান্ডা পানিতে কাজ করলে, যেমনি করে ধোপারা পানিতে কাজ করে, কিংবা অনেক মা বোনরা দীর্ঘ সময় পানি নিয়ে কাজ করলে, নদীর পাড়ে কাজ করলে, ভেজা স্থানে কাজ করলে, দীর্ঘ সময় রোদ্রে কাজ করলে, ধুলাবালিতে কাজ করলে, গার্মেন্টস ফ্যাক্টরিতে ডাস্টের মধ্যে কাজ করলে, এসি নন এসি, অফিসে এসি, বাসায় এসি নাই, এমন যারা তারা আক্রান্ত হলে তাদের ওষুধ আমাদের কাছে রয়েছে। ভারী বস্তু উত্তোলন করলে, ভারী বস্তু নিয়ে কাজকাম করলে, দীর্ঘদিন খালি পেটে কাজ করলে, দীর্ঘদিন ভরা পেটে কাজ করলে, পরিশ্রম অনুযায়ী খাবার গ্রহণ না করে দীর্ঘদিন কাজ করলে আক্রান্ত হতে পারে।
এবার আসি আজকে আমাদের মূল পর্বে। 4 নাম্বার পয়েন্ট আঘাত। অডিয়েন্স, 4 নাম্বার পয়েন্ট হচ্ছে আঘাত। আঘাত আঘাতের ক্ষেত্রে আমরা প্রথমত দুইটি ভাগে ভাগ করে নিতে পারি। আঘাতের দুই ভাগ করার পূর্বে শারীরিক আঘাতের কিংবা মানসিক আঘাত হোক না কেন, এই ক্ষেত্রে আমাদের 5টি জিনিস মনে রাখতে হবে। শারীরিক কিংবা মানসিক আঘাতের ক্ষেত্রে 5টি জিনিস আমাদের জানা থাকতে হবে। যাও তোমরা খাতাটা বের করো। তোমার রোগীলিপি করছো না? খাতাটা আমাকে দিও, ও ফাঁকা রেখে জমা করে যাবো। অডিয়েন্স, আঘাতের ক্ষেত্রে 5টি জিনিস মনে রাখতে হয়। আপনাদের যাদের জানা আছে একটু লিখে জানান তো। আঘাতের ক্ষেত্রে 5টি জিনিস মনে রাখতে হয়। সেই 5টি জিনিস কি কি একটু লিখে জানান। আঘাতে 5টি জিনিস মনে রাখতে হয়। সেই 5টি জিনিস কি কি? আঘাতে 5টি জিনিস মনে রাখতে হয়। সেই 5টি জিনিস কি? কি লিখছে? কতদিন পূর্বে আঘাত, কতদিন পূর্বে আঘাত, কোথায় আঘাত, কি ধারা, কি দিয়ে আঘাত, আঘাতের প্রতিক্রিয়া কি হয়েছিল, আঘাতের কি চিকিৎসা নেওয়া হয়েছে। এই 5টি কথা আঘাতের তথ্য সংগ্রহের সময় আপনার সর্বপ্রথম মনে রাখতে হবে। 5টি কথা। কতদিন পূর্বে আঘাত, কোথায় আঘাত, চোখে না পিঠে, মাথায় না নাকে, কানে না বুকে, কোথায় আঘাত। অডিয়েন্স, একটু বের করে দেন মাথায় আঘাত। মাথায় আঘাত পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে মাথায় আঘাত? একটু বের করে দেন। কতদিন পূর্বে আঘাত, কোথায় আঘাত, চোখে কি কিংবা মাথায়, পিঠে কিংবা পেটে, পায়ে কিংবা হাতে, কোথায় আঘাত। আপনাকে আঘাতের পয়েন্ট উল্লেখ করতে হবে। কোথায় আঘাত? পূর্বে আঘাত লেগেছে, কোথায় লেগেছিল আঘাতটি, কতদিন পূর্বে। রোগীর পেটের ব্যথার বয়স 10 বছর আর এই পেটে আঘাত আছে 11 বছর। পেটের ব্যথা 10 বছর, আঘাত হচ্ছে 8 বছর। এটাও কি কাজে লাগাবেন? 128 পৃষ্ঠায়, 128 পৃষ্ঠায় সাউন্ড এটা বেটে চার্জ দাও। অডিয়েন্স, রোগীর পেটের ব্যথার বয়স 10 বছর কিংবা মাথা ব্যথা 10 বছর, মাথা ব্যথা 10 বছর, মাথায় আঘাত 11 বছর, আঘাতের পর থেকে মাথা ব্যথা, আঘাতের পর থেকে মাথা ব্যথা, এটা আপনি ধরে নেবেন আঘাত থেকে মাথা ব্যথা। কিন্তু আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, রোগীর মাথা ব্যথা 10 বছর, মাথায় আঘাত 8 বছর, এই 8 বছরে মাথা ব্যথা আঘাত, এটা মাথা ব্যথার ক্ষেত্রে কোনো কাজে লাগবে কিনা লিখে জানান। রোগীর মাথা ব্যথা 10 বছর, মাথায় আঘাত 11 বছর হলে আঘাত থেকে মাথা ব্যথা। কিন্তু রোগীর মাথা ব্যথা 10 বছর, মাথায় আঘাত 8 বছর,
এই 8 বছরের মাথা ব্যথা আঘাত, মাথায় 8 বছর পূর্বে আঘাত, এটা 10 বছরের মাথা ব্যথার ক্ষেত্রে কোনো কাজে লাগবে কিনা একটু লিখে জানান। আবারও বলছি, রোগীর মাথা ব্যথা 10 বছর, মাথায় আঘাত 11 বছর, এটা স্পষ্ট হয়ে যায় মাথা আঘাত থেকে মাথা ব্যথা শুরু। কিন্তু রোগীর মাথা ব্যথা 10 বছর, মাথায় আঘাত 8 বছর, এই 8 বছর পূর্বের আঘাত আর 10 বছর পূর্বে মাথা ব্যথা কোনো কাজে লাগবে কিনা লিখে জানান। বাবারে, না না না, যারা লিখছেন 10 বছর লাগবে, আপনাদের যুক্তি কি? যারা লিখছেন লাগবে, আপনাদের যুক্তি কি? যারা লিখছেন লাগবে, আপনাদের যুক্তি কি? কেউ লিখছেন লাগবে না, যেহেতু আগে থেকে রোগী শুরু, তাদের যুক্তি আছে। আর যারা বলছেন লাগবে, আপনাদের যুক্তি কি? যারা বলছেন 10 বছর মাথা ব্যথা আর আঘাত হলো 8 বছর, তাদের যুক্তি হলো আগে থেকে রোগ শুরু, এটা হচ্ছে তাদের যুক্তি। আর যারা বলছেন লাগবে লাগবে, আপনাদের যুক্তিটা কি লিখেন। শুনতে ভুল করেছেন? জি না স্যার, শুনতে ভুল করেন নাই। আবারও বলছি, রোগীর মাথা ব্যথা 10 বছর, মাথায় যদি আঘাত লাগে 11 বছর পূর্বে, তাহলে এই মাথা ব্যথার কারণ হিসাবে আঘাত নিতে পারেন। কিন্তু মাথা ব্যথা 10 বছর, আঘাত লাগলো 8 বছর, এই আঘাত মাথা ব্যথার কোনো কাজে লাগবে কিনা? একেবারে সঠিক। নামটা কি লিখছে দেখো? ডাক্তার সজীব, সজীব নাকি? সজিত দেবনাথ, আপনাকে ধন্যবাদ। আপনার অ্যান্সারটা একেবারেই সঠিক। যদি রোগীর আঘাতের পূর্বে যে ব্যথা ছিল, আঘাতের পরে সেই ব্যথার প্রচণ্ডতা যদি বেড়ে থাকে, কষ্টটা যদি আগের চেয়ে বেড়ে যায়, তাহলে এই আঘাতটা হচ্ছে মরার উপর খাড়া। আগে ছিল ব্যথা, এই পরে আঘাতটা এসে এই ব্যথাটাকে আরো প্রচণ্ডতা এনে দিল, এটা হচ্ছে মরার উপর খাড়া। যদি পরের আঘাতটা পূর্বের ব্যথাকে আরো প্রচণ্ড করে তোলে, পূর্বে ব্যথাকে যদি আরো বেশি বেগবান করে তোলে, তাহলে এই আঘাতটি নেওয়া যাবে। পূর্ব রোগের ইতিহাস, পূর্বে আঘাত, ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে যদি রোগ আক্রমণের পরে আঘাত হয়ে থাকে, সে আঘাতের পরে যদি পূর্বের রোগটি আরো বেগবান হয়, আরো প্রচণ্ডতর হয়, তাহলে এই আঘাতটি নেওয়া যেতে পারে, নিতে হবে। অডিয়েন্স, আমার কথা বুঝেছেন কিনা জানান, তাড়াতাড়ি হ্যাঁ বা না লিখেন। আমার এখানে 2টি আঙ্গুল, 2টি 2টি 4টি, ঠিক এরকম
প্রত্যেক বিষয়ে আপনাদের ক্লিয়ার থাকা চাই। দুইটি তো দুইটি, এটা তিনটা হতে পারে না, চারটা না, দুইটি। দুইটি তো দুইটি, ঠিক এরকম প্রত্যেক ক্ষেত্রে ক্লিয়ার থাকা চাই। আমি যা বললাম বুঝেছেন কিনা দ্রুত লিখে জানান। তাড়াতাড়ি লিখুন, আমার কথা বুঝেছেন কিনা লিখেন। রোগীর মাথা ব্যথা 10 বছর, মাথায় আঘাত 11 বছর, আঘাত থেকে মাথা ব্যথা শুরু। কিন্তু মাথা ব্যথা 10 বছর, মাথায় আঘাত 8 বছর। এই 8 বছর মাথায় আঘাত, এতে যদি দেখা যায় পূর্বের ব্যথা আঘাতের পর থেকে বেড়ে গেছে কিংবা প্রচণ্ড অবস্থা ধারণ করেছে, অথবা এই ব্যথা পূর্বের চেয়ে আরো বেশি মারাত্মক অবস্থা দেখা দিচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে এই যে পরবর্তীতে আঘাতটি, এটা হচ্ছে মরার উপর খাড়া। এতে রোগীর কষ্ট বেড়ে যাচ্ছে। এই আঘাতটি রোগীর রোগকে আরো বাড়িয়ে তুলছে। এই আঘাত নেওয়া যেতে পারে। সবাই লিখুন। তাহলে কতদিন পূর্বে আঘাত, একটু কমাই দেন, কতদিন পূর্বে আঘাত, এটা একটু কমাই দেন, কতদিন পূর্বে আঘাত, এটা ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। কোথায় আঘাত, এটাও জানা জরুরি। কি ধারা আঘাত, কি ধারা আঘাত, সুই দিয়ে আঘাত, ব্লেড দিয়ে আঘাত, বোতা অস্ত্র দিয়ে আঘাত, ভারী বস্তু দিয়ে থেতলানো আঘাত, পেরেক ঢুকানো আঘাত, সূচালো বা সুই দিয়ে আঘাত, এই যে কি ধারা আঘাত, এটাও এই পৃথিবীতে জানা জরুরি। আঘাতের ফলে তাৎক্ষণিক কি ঘটেছিল, অজ্ঞান হয়ে হাসপাতালে 7 দিন, কিংবা আঘাতের ফলে নাক মুখ দিয়ে রক্ত বমি, কি হয়েছিল, এর উপরে ওষুধ নির্ভর করে। এর কি চিকিৎসা করা হয়েছিল, এর কি চিকিৎসা করা হয়েছিল তাও জানা জরুরি। অডিয়েন্স, আঘাতের ক্ষেত্রে 5টি জিনিস জানা জরুরি। এবার আপনারা লিখে দেন সেই 5টি কি কি। 5টি জিনিস মনে রাখতে হবে আঘাতের ক্ষেত্রে। যেমন বাচ্চা এবার আসি, আঘাত 2 রকম। একটা হচ্ছে শারীরিক, আরেকটা হচ্ছে মানসিক। শারীরিক আঘাতের ক্ষেত্রে এই মুহূর্তে যারা পুরাতন আছেন একটু লিখে জানান। শারীরিক আঘাতের ক্ষেত্রে কি কি জানতে হয়, যদি আপনাদের জানা থাকে একটু লিখে দেন।
হাড়ে আঘাত, মেরুদণ্ডে আঘাত, সন্ধিতে আঘাত, অঙ্গের প্রান্তে আঘাত, নার্ভে আঘাত, নরম অংশে আঘাত, ভেতরের অংশে আঘাত, বাহিরের অংশে আঘাত, মাংসপেশিতে আঘাত। অডিয়েন্স, নার্ভে আঘাত একটু বের করে দেন তো, পৃষ্ঠা নাম্বারটা কত, দেখি কথা ঠিক আছে কিনা। নার্ভে আঘাত, পৃষ্ঠা নাম্বারটা কত? নার্ভে আঘাত, আঘাত দিয়ে ওষুধ নির্বাচনের জন্য পূর্ব শর্ত 5টি। কতদিন পূর্বে আঘাত, কোথায় আঘাত, কি দিয়ে আঘাত, আঘাতের প্রতিক্রিয়া কি হয়েছিল, আঘাতের কি চিকিৎসা করা হয়েছিল। আর আঘাত 2 রকম, শারীরিক ও মানসিক। শারীরিক আঘাতের ক্ষেত্রে আপনাকে জানতে হবে কোথায় কোথায় আঘাত লেগেছে। নার্ভে আঘাত, পৃষ্ঠা নাম্বার কত? কত? কই? নার্ভে আঘাত ফার্স্ট গ্রেড ওষুধটি কি, পৃষ্ঠা নাম্বার কত? যারা দ্রুত রেপার্টরি খুঁজতে পারেন একটু বের করে দেন। মা বেড়ে গেছে তো, 1369 পৃষ্ঠায়। ডাক্তার জয়, কে তোমাদের সাথে কলেজে ফার্স্ট গ্রেডে কয়টি? নার্ভে আঘাত ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? একটি। চমৎকার। নাম কি? ওষুধের নাম হাইপেরিকাম। এবার আসেন মানসিক আঘাত। পূর্বে কোনো বড় ধরনের মানসিক আঘাত আছে কিনা? আপনজনের হঠাৎ মৃত্যু, আপনজনের বিচ্ছেদ, জোর করে জীবন সঙ্গিনী চাপিয়ে দেওয়া, সহ অবস্থানরত ব্যক্তিদের সাথে সুসম্পর্ক না থাকা, উচ্চ আকাঙ্ক্ষা থাকা, সাধ্যাতিরিক্ত চাহিদা, আর্থিক ক্ষতি হওয়া, যোগ্যতা অনুযায়ী কাজ না পাওয়া, কর্মস্থল পছন্দ না হওয়া, সার্বক্ষণিক মানসিক যে চাপগুলি চলতে থাকে, মানসিক কষ্ট থেকে যে চাপটি চলতে থাকে, পূর্বে কোনো বড় ধরনের মানসিক আঘাত, আপনজনের হঠাৎ মৃত্যু, আপনজনের বিচ্ছেদ, জোর করে জীবন সঙ্গিনী চাপিয়ে দেওয়া, সহ অবস্থানরত ব্যক্তিদের সাথে সুসম্পর্ক না থাকা, উচ্চ আকাঙ্ক্ষা বা সাধ্যাতিরিক্ত চাহিদা, আর্থিক ক্ষতি হওয়া, যোগ্যতা অনুযায়ী কাজ না পাওয়া, কর্মস্থল পছন্দ না হওয়া, এই ধরনের কোনো মানসিক কষ্ট আছে কিনা জেনে নিতে হবে। সাভারে ঝড় বাতাস চলছে, আল্লাহ সবাইকে হেফাজত করুক। অডিয়েন্স, এখানে একটি প্রশ্ন থেকে যায়,
রোগী মাথা ব্যথায় ভুগছে কিংবা বুকের ব্যথায় ভুগছে, তার পূর্বে ভাইয়ের মৃত্যু, বুকের ব্যথা 10 বছর, ভাইয়ের মৃত্যু 11 বছর। এবার রোগীর এই বুকের ব্যথার কারণ হিসাবে আপনি এই ভাইয়ের মৃত্যুকে ধরতে পারেন কিনা? বুকের ব্যথা 10 বছর, ভাইয়ের মৃত্যু 11 বছর, এটা রোগীর বুকের ব্যথার কারণ হিসাবে মানসিক আঘাত হিসাবে ধরতে পারেন কিনা? যদি এটা মানসিক কারণ হিসাবে নিতে হয়, সেই ক্ষেত্রে আপনার জানার বিষয় কি কি? কিভাবে আপনি এই ভাইয়ের মৃত্যুকে তার বুক ব্যথার কারণ হিসাবে ধরতে পারেন? কি হলে ধরতে পারবেন? একটু যুক্তি দাঁড় করান। ময়মনসিংহে প্রচন্ড ঝড় হচ্ছে। বুকের ব্যথা 10 বছর, ভাইয়ের মৃত্যু 11 বছর। এই ভাইয়ের মৃত্যুকে আপনি তার বুকের ব্যথার কারণ হিসাবে ধরতে হলে আপনাকে সেই মুহূর্তে কি করতে হবে? অডিয়েন্স, আমি যে জমানায় বসে এই মুহূর্তে লাইভ করছি, যে সময়তে, এই সময় যদি কোনো রোগী বলে তার কষ্ট হচ্ছে, অনেক দিন থেকে রোগে ভুগছে, 3 বছর থেকে রোগে ভুগছে, 3 বছর রোগের বয়স, স্বামীর মৃত্যু হচ্ছে 5 বছর। যখন জিজ্ঞাসা করলাম আপনার স্বামীর মৃত্যুর পর কোনো মানসিক কষ্ট পান না আপনি? ওনার জবাব, স্বামীর মৃত্যুর পর আমি স্বামীর দ্বিতীয় স্ত্রী, স্বামীর সম্পদ নিয়ে যে অস্থিরতা ছিল গত 5 বছরে, আমি সম্পদ সেভ করতে যে তার ভাই বোনদের সাথে যে যুদ্ধ করছিলাম, এই যুদ্ধের তালে সম্পদ নিয়ে কাজ করতে যে স্বামীর শোকের কথা ভুলে গেছি। আর আপনি এই অবস্থাতে ভাইয়ের মৃত্যুকে আপনি বুকের ব্যথার কারণ হিসাবে যদি ধরতে হয়, সেখানে আপনার কি করণীয় আছে? কি হলে এই ভাইয়ের মৃত্যুর কারণ, এই বুক ব্যথার কারণ ভাইয়ের মৃত্যু দিবেন, মৃত্যুকে দায়ী করবেন? কিছু কারণ থাকা চাই, সেখানে কিছু অবস্থান থাকা চাই। সেই অবস্থানটা আমি আপনাদের কাছে জানতে চাই। বুকের ব্যথা, বুকের ব্যথা ভাইয়ের মৃত্যু যদি কারণ হয়, সেই ক্ষেত্রে আপনি ওই মুহূর্তে রোগীর কি আলোচনা, কি তার ব্যবহার, কি তার মনের অবস্থাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে তার এই বুক ব্যথার কারণ হচ্ছে তার ভাইয়ের মৃত্যু। আমি সেই ভাবটা আপনাদের কাছ থেকে চাই। আমাকে একটু লিখে জানান যে রোগীর ঠিক ওই মুহূর্তে তার কি ভাবটা, কোন ভাবটা বলে দিবে তার ভাইয়ের মৃত্যু, তার এই বুক ব্যথার কারণ। একটু লিখে জানান।
ভাইয়ের মৃত্যুর কথা মনে পড়লে ব্যথা বাড়ে কিনা? আরে ভাই তা না, এটা দরকার নাই। রোগী আপনি যখন জিজ্ঞাসা করছেন তার বুকের ব্যথা যতদিন, তার থেকে 6 মাস পূর্বে তার ভাইয়ের মৃত্যু, কিংবা 1 বছর পূর্বে তার ভাইয়ের মৃত্যু, আপনি তার বুকের ব্যথার কারণ হিসাবে ভাইয়ের মৃত্যুকে ধরতে হলে ঠিক রোগীর মধ্যে ওই মুহূর্তে আপনি কি দেখতে পাবেন? ভাইয়ের মৃত্যুর কথা মনে পড়লে ব্যথা বাড়ে কিনা? আরে ভাই না, ওটা না। শোক আর কি? মৃত্যুর কষ্ট চাপা পড়া। বাপ মরলে বুক ব্যথা হয় না, ভাই মরলে বুক ব্যথা হবে? এই শোক টোক দিয়ে এখন খাওয়ান নাই, ভালো কথা বলেন। একেবারে সঠিক। কে লিখছে দেখো তো? আশরাফুল আলম মুকুল। ডাক্তার আশরাফুল আলম মুকুল ভাইয়ের কথা বলেই কেঁদে ফেললে। যখন জিজ্ঞাসা করা হলো আপনার এই যে বুকের ব্যথা, তার পূর্বে কোনো মানসিক শখ আছে কিনা, যদি বলে যে আমার এই ব্যথা 4 বছর, একটা শখ আছে 5 বছর পূর্বে ভাইয়ের মৃত্যু, যেটা আমার কোনোভাবেই মেনে নিতে পারি নাই, ভাইয়ের মৃত্যুটা আমার জন্য অত্যন্ত কষ্টকর, এই ভাইয়ের কথা বলে যদি কাঁদতে শুরু করে, তার ঠিক ওই মুহূর্তে তাকে যদি সামলানো কঠিন হয়ে যায়, এটা আপনি তার ভাইয়ের বুক ব্যথা, ভাইয়ের মৃত্যু কারণ হিসেবে ধরতেই পারেন। অডিয়েন্স, আমি একটি কথা বারবার বলি, এই পৃথিবীতে ওষুধ নির্বাচনের সময় আগে ভাবটা পরে লাভটা। তার ভাবটা কি ছিল? রোগী যখন বলছে যে আমার বুকের ব্যথা 4 বছর কিন্তু ভাইয়ের মৃত্যু 5 বছর, এই একটা কষ্ট আছে বলে যদি তার চোখে পানি চলে আসে, আর যদি তাকে সে নিজেকে সামলাইতে পারছে না, এমন যদি হয়, আপনি এটাকে তার রোগের কারণ হিসাবে ধরতেই পারেন। অডিয়েন্স, আমি যা বোঝাতে চেয়েছি, আমার এই কথাটা একটু গুছিয়ে আপনারা লিখে দেন। তাড়াতাড়ি লেখেন। রোগ উৎপত্তির কারণ, হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে আমরা যেই ফ্যাক্টরগুলি কাজে লাগাবো, তার মধ্যে মানসিক আঘাত একটি কারণ। মানসিক আঘাত, রোগীকে প্রশ্ন করি আমরা, বড় ধরনের কোনো মানসিক আঘাত পেয়েছেন কিনা? সেই ক্ষেত্রে রোগীরা যে জবাব দিচ্ছে, তার মধ্যে আপনজনের মৃত্যু। সেই মৃত্যুর কথা যখন আমরা জিজ্ঞাসা করি, তখন রোগী যদি হাউমাউ করে কাঁদতে শুরু করে, কিংবা নিজে রোগীর যে অবস্থাটা ছিল, যে অবস্থায় কথা বলছিল, তার চেয়ে ব্যতিক্রম কিছু যদি তার মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়ে যায়, যেটা আবেগময় অবস্থা, সেটা বলে দিচ্ছে তার এই কষ্টের উৎপত্তির কারণ তার ওই মানসিক কষ্টটি। ক্যান্টনমেন্টে জ্বর, সবাই সবার জন্য দোয়া করেন, আল্লাহ যেন সবাইকে হেফাজত রাখে। সবাই সবার জন্য দোয়া করেন, আল্লাহ যেন এই বিপদ থেকে সবাইকে উদ্ধার করেন। অডিয়েন্স, এই যে পূর্ব আঘাতের ইতিহাস, এখানে আরেকটু কথা বলতে হয়। রোগীকে প্রশ্ন করি, আপনার এই মাথা ব্যথা, বুক ব্যথা, শরীর ব্যথা, অস্থিরতা, জ্বালা পোড়া, এটা তো গত 20 বছর চলছে।
20 বছর আগে মানসিক কোনো আঘাত আছে কি? কোনো প্রেম টেম করে সেক্স টেক খান নাই তো? তখন রুগীরা হয়তো বলে করেছিলাম, একটা ব্যর্থতা আছে, যে ব্যর্থতা বলল এটা অত কঠিন না। যেদিন মেয়েটাকে বিয়ে দিয়ে দিল, যেই মাসে, পরের মাসে আমি বিয়ে করে ফেলছি। দেখি নেওয়া যাবে? হ্যাঁ অডিয়েন্স, প্রেমে ব্যর্থের ইতিহাস রুগী বলছে, যেই মাসে মেয়েটাকে বিয়ে দিয়ে দিল, পরের মাসে আমিও বিয়ে করে ফেলছি। কিন্তু 3 বছরের প্রেম ছিল, 4 বছরের প্রেম ছিল। যেদিন মেয়েটাকে বিয়ে দিয়ে দিল, পরের মাসে আমিও বিয়ে করে ফেললাম। তারপর থেকে আমিও ভালো আছি, হে ভালো আছে। এটা কি আপনি প্রেমে ব্যর্থ নিবেন? পিড়িতে শেখা, এটা ব্যর্থতা নিবেন? আরে ভাই, হবে? যাবে না, নেওয়া যাবে না। আমার শহীদুল ভাই ভালো লিখছে, নেওয়া যাবে না মানে শেখাটা করা হয় না নাকি? যদি এমন হয় এই 20 বছর পূর্বে একটা মেয়েকে পছন্দ করতেন, কিন্তু মেয়েটাকে বিয়ে দিয়ে দেওয়া হওয়ার পর থেকে এই ভদ্রলোকের বয়স চলছে এখন 45, এখনো সে বিয়ে করে না, ওই মেয়ের দিকে তাকিয়ে আছে। এখনো যদি মেয়েটা ফিরে আসে, সেই মেয়েটা বাচ্চা সহ মেয়েটাকে বিয়ে করতে এখনো প্রস্তুত। যদি সে মেয়েটা আসে, তাহলে সেই মেয়েটাকে সে গ্রহণ করতে এখনো রাজি, ওই বাচ্চা নিয়েও যদি চলে আসে, এমনটা যদি হয়, আর এই সেকে খাওয়ার পরে যদি তার মধ্যে কোনো রোগ তৈরি হয়, এটাকে প্রেমে ব্যর্থ হিসাবে নেওয়া যেতে পারে নাকি? অডিয়েন্স, আমি যেটা ব্যাখ্যা যেটা দিলাম, গত 20 বছর পূর্বে মেয়েটিকে জোর করে তার ফ্যামিলি বিয়ে দিয়ে দিল, সেখানে বাচ্চা কাচ্চা হয়ে গেল, ওই মেয়ের দিকে এই ভদ্রলোক এখনো তাকিয়ে আছে, কিংবা মেয়েটা এখনো তাকিয়ে আছে। ছেলেটা 20 বছর পূর্বে বিয়ে করে ফেলছে, ফ্যামিলি জোর করে বিয়ে দিয়ে দিল, সেখানে বাচ্চা কাচ্চা হয়ে গেল, সংসার করছে। মেয়েটা অপেক্ষা আছে, যদি সেই ছেলেটা সেখান থেকে এখনো ফিরে আসে, এই বাচ্চা টাচ্চা সহ গ্রহণ করতে মেয়েটা প্রস্তুত। এটার নাম হচ্ছে প্রেমে ছেঁকে খাওয়া। এরকম ব্যর্থতার ফলে যদি কোনো রোগ হয়, সেখানে আপনি প্রেমে ব্যর্থ ধরতেই পারেন। আমার কথা বুঝেছেন কিনা লিখেন। এরকম যদি প্রেক্ষাপট হয়, সেটাকে মানসিক আঘাত হিসাবে নেওয়া যাবে কিনা? তাড়াতাড়ি লিখুন, রোগীরা কষ্ট পাচ্ছে, তাড়াতাড়ি লিখুন। আগে সেকা খাইছে কিনা, মানসিক আঘাত আছে কিনা, এটা শুনেই শুধু অস্থির। এতক্ষণ যে ব্যর্থতার কথা যেটা বললাম, মানসিক আঘাত বলতে ওইটা যেটা মনে করে দিলে আপনার খাবার খাচ্ছেন, খাবার খাওয়া বন্ধ হয়ে যায়, কাজ করছেন, কাজ বন্ধ হয়ে যায়, কথা বলছেন, কথা বন্ধ হয়ে যায়, আপনি যে অবস্থায় আছেন তার পরিবর্তন যদি ঘটে যায়, এমনটাকে মানসিক আঘাত হিসাবে নেওয়া যেতে পারে। মানসিক কষ্ট সেটি রোগী যে অবস্থায় আছে, ঠিক ওই অবস্থার মধ্যে যদি মানসিক কষ্টের কথাটি মনে করালে যে অবস্থা আছে তার চেয়ে ব্যতিক্রম হয়ে যায়, তার মনটা খারাপ হয়ে যায়, আগে আবেগ আপ্লুত হয়ে যায়,
সে তার তাৎক্ষণিক মনটি খারাপ হয়ে যায়, চিন্তিত হয়ে যায়, কাঁদতে শুরু করে। এমন অবস্থা থেকে আপনি মানসিক আঘাত হিসাবে নিতে পারেন, অন্যথায় না। আগের দিন বাবা মরে, পরের দিন সম্পদ দিয়ে কারাকারি, এটা মানসিক আঘাত হতে পারে না। আগের দিন প্রেমে বিচ্ছেদ, সংসার ভেঙে যায় আগের মাসে, পরের মাসে দুইজনে বিয়ে করে সংসার করে, এটাকে বিচ্ছেদ মানসিক কষ্ট হিসাবে নিতে পারেন না। আগে ভাবটা পরে লাভটা। অডিয়েন্স, আজকে মানসিক আঘাতের মধ্যে শেষ করব। আল্লাহ চায় তো আগামী দিন মানসিক আঘাতের পরে আমরা পরেরটা নিয়ে কাজ করব আগামী দিন। অডিয়েন্স, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী দিন আমরা আবার গোসল থেকে কাজ শুরু করব। এখানে সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।